Hello everyone, welcome back to AC Canvas to a new video. তো বিপিএসসি টিআরই 4.0 যেটার জন্য তোমরা সকলে প্রিপারেশন নিচ্ছ, সেইখানে জেনারেল সায়েন্স পোর্শন যেটা রয়েছে, সেই জেনারেল সায়েন্স পোর্শন নিয়ে তোমাদের সকলেরই অনেক ডাউট রয়েছে যে কোন পোর্শনটা কতটুকু পড়বো বা কোন ক্লাসের বই ফলো করা দরকার বা কোন বইগুলোর থেকে টিআরই 1, টিআরই 2, টিআরই 3.0 তে কোয়েশ্চেন্স এসেছে। তো সেগুলো সব কিছু ডিটেলসে আজকের ভিডিওতে থাকবে। আর আমার একটা এক্সপিরিয়েন্সের কথা তোমাদেরকে আমি পরশু দিনের ভিডিওতে বলেছিলাম, গতকাল তো কোনো ভিডিও দিতে পারিনি। তো সেই এক্সপিরিয়েন্সের কথা লাস্টে রাখছি, আগে তোমাদের জেনারেল সায়েন্স পোর্শনটা একটু ডিসকাস করে নিই। তো দেখো, ধরে রাখো যে তোমাদের হাতে আর 60 ডেজ মতো সময় আছে, ধরে রাখো, ঠিক আছে? তো সেই 60 ডেজের মধ্যে তোমাকে যাবতীয় যা রয়েছে সব কিছু পুরোপুরিভাবে কমপ্লিট করতে হবে। আর খুব সুন্দর একটা স্কোর তোমাকে করতে হবে, এটা তোমার টার্গেট রাখতে হবে যাতে মেরিট লিস্টে নামটা আসে তোমার, ঠিক আছে? আচ্ছা, সেই ক্ষেত্রে আমি ধরেই নিচ্ছি যে যেই সাবজেক্টের টিচার হবে সেই সাবজেক্টটা তার যথেষ্ট নলেজ আছে, আর সেটা হওয়াটাই খুব স্বাভাবিক, ঠিক আছে? এবার নেক্সট পড়ে থাকলো জেনারেল পেপার। জেনারেল পেপার যেইখানে তোমার 40 মার্কস থাকে, সেই 40 মার্কসের মধ্যে কোন পার্টে কতগুলো রয়েছে সেটা আমি আগেও ভিডিওতে একবার বলেছি। তা বাদ দিয়েও তোমাদেরকে আজকে শুধুমাত্র জেনারেল সায়েন্স পোর্শনটাই আমি ডিসকাস করব। তো জেনারেল সায়েন্স পোর্শনে টোটাল 8 মার্কস থাকে, ঠিক আছে? তাহলে জেনারেল সায়েন্স পোর্শনে টোটাল থাকলো 8 মার্কস। এবার সেই 8 মার্কসের মধ্যে তোমাকে কোথার থেকে কতটুকু পড়তে হবে, বা 8 মার্কসের মধ্যেও একটা ডিভিশন থাকে, সেই ডিভিশনটা আগে তোমাদেরকে বলে দিই। যেমন দেখো, জেনারেল সায়েন্স বলতে সেইখানে ফিজিক্স থাকবে, কেমিস্ট্রি থাকবে, বায়োলজি থাকবে, এই তিনটে পোর্শন থেকে কোয়েশ্চেন্স থাকবে, ঠিক আছে? আচ্ছা, আগের থেকে একদম শুরুর থেকে যারা আমার ভিডিও দেখো তারা অনেকটা জানো যে কোন পোর্শনে কতটা থাকবে। যারা নতুন অ্যাড হয়েছো বা আজকে যারা নতুন দেখছো আমার ভিডিওটা, তাদের জন্য আরো একবার আমি বলি। আর আরো একটা নতুন জিনিস বলবো, যেটা তোমরা পিওয়াইকিউ করলেও দেখতে পাবে, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স দেখলে সেইখান থেকেও একটা জিনিস লক্ষ্য করতে পারবে যে বিপিএসসি টিআরইর একটা প্যাটার্ন রয়েছে। প্রত্যেকটা এক্সামেরই একটা প্যাটার্ন থাকে, আর সেই প্যাটার্নটাকে ধরাটাই তোমার হচ্ছে মেইন কাজ, কারণ সেই প্যাটার্ন ফলো করেই কোয়েশ্চেন্স আসে। তুমি ডিটেলসে প্রচুর কিছু পড়ে গেলে তোমার নলেজের থেকেও বড়, তোমার টু দ্য পয়েন্ট তুমি যত পড়বে তত তোমার কোয়েশ্চেনের আনসার দিতে ইজি হবে। তো দেখো, যদি তুমি পিওয়াইকিউস দেখো, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স যেগুলো, সেইখানে পরিষ্কার অবজার্ভ করতে পারবে যে বিপিএসসি টিচার রিক্রুটমেন্ট এক্সামের যে জেনারেল সায়েন্সের প্যাটার্ন, সেইখানে টোটাল 8টা প্রশ্নের মধ্যে বায়োলজি পার্টটার ওপর একটু বেশি জোর দেওয়া হয়। মানে বায়োলজি পার্টে ধরো 8টা কোয়েশ্চেন টোটাল জেনারেল সায়েন্সের, তার মধ্যে ধরে রাখো 4টে কোয়েশ্চেন্স বায়োলজির থেকে আসলো, বাকি দুটো ফিজিক্সের থেকে, বাকি দুটো কেমিস্ট্রির থেকে, বা এখান থেকে 1 প্লাস মাইনাস হতে পারে, বায়োলজির থেকে একটা কমে সেইখানে একটা ফিজিক্স বা সেইখানে একটা কেমিস্ট্রি আসতে পারে, ঠিক আছে? কিন্তু বায়োলজিতে 3 থেকে 4টে কোয়েশ্চেন্স থাকে, বাকি ফিজিক্স থেকে একটা। যেমন টিআরই 3তেও বা টিআরই 2তেও আমি যে এক্সাম দিয়েছি সেইখানে পরিষ্কার দেখেছি, যেমন ফিজিক্সের কোয়েশ্চেন যেটা এসেছিল সেইখানে ইলেকট্রিসিটির একটা কোয়েশ্চেন ছিল, আর হচ্ছে একটা অপটিক্স থেকে কোয়েশ্চেন ছিল, মানে লাইট যেটা, সেইখান থেকে একটা কোয়েশ্চেন ছিল ফিজিক্সের। কেমিস্ট্রির অ্যাসিড বেস যে পোর্শনটা রয়েছে সেইখান থেকে একটা কোয়েশ্চেন ছিল, আর হচ্ছে তোমার নর্মাল ফর্মুলা বেস একটা কোয়েশ্চেন ছিল। তো এরকম ভাবে, আর বায়োলজির থেকে 4টে মতো কোয়েশ্চেন ছিল, ঠিক আছে? তো ব্যাপার হচ্ছে, তো এইটা তো বুঝে গেলে ডিভিশন মানে কি রকম প্যাটার্ন ফলো করা হয়, এটা জানাটা সবার আগে দরকার যে কোনো এক্সামের প্রিপারেশন নেওয়ার আগে। আর বিপিএসসি টিআরইর মধ্যে থেকে, জেনারেল পার্টের মধ্যে থেকে জেনারেল সায়েন্সে এই পার্টটা তো এইভাবে ফলো করতে হবে। এবার কোথার থেকে ফলো করবে, সব থেকে বড় কথা এটা দেখবে, পিওয়াইকিউজে একদম এনসিইআরটির থেকে ডিটো কোয়েশ্চেন কিন্তু তুলে দেওয়া হয়েছে প্রতিটা টিআরইতে, ঠিক আছে?
আচ্ছা, এবার এনসিইআরটির কোন বই ফলো করবে? কেউ আমাকে জিজ্ঞাসা করে, দাদা শুধু ক্লাস 10-এর বই পড়লেই কি হবে সায়েন্সের, না 11-12-এর বই পড়তে হবে? তো দেখো, জেনারেল পোর্শনে শুধুমাত্র ক্লাস 10 অব্দি লেভেলেরই কোয়েশ্চেন্স থাকে, আর শুরু হয় মানে সব নিচের কোন ক্লাস থেকে কোয়েশ্চেন নেওয়া শুরু করে, একদম ডিটো কোয়েশ্চেনটা নেয়, সেটা হচ্ছে ক্লাস 8 থেকে। 8 to 10 মানে 8, 9 আর 10, এই তিনটে এনসিইআরটি সায়েন্সের বই তুমি যদি ভালোভাবে পড়ে রিভিশন দিতে পারো, তাহলে তোমার আর কোনো চিন্তা থাকবে না। ঠিক আছে, একদম ডিটো কোয়েশ্চেন ওইখান থেকে প্রতিবার আসে, মানে একটু এদিক ওদিক হয় না। ঠিক আছে, আচ্ছা, এবার এনসিইআরটির সায়েন্স একটাই, মানে সায়েন্সের বই হয়, এমন নয় ফিজিক্সের আলাদা, কেমিস্ট্রির আলাদা, বায়োলজির আলাদা। তো সেই এনসিইআরটির সায়েন্সের 8-এর, 9-এর আর 10-এর এই তিনটে বই তোমাকে ফলো করতে হবে, তাহলেই তোমার হবে। আর এমসিকিউ সলভ করার জন্য আরিহান্তের জেনারেল সায়েন্সের বইটা তোমরা এমসিকিউ সলভ করার জন্য ইউজ করতে পারো। আরেকটা কথা বলি, অনেক বই ইউজ করবে তাতে কিন্তু কোনো লাভ হবে না। এই যে লিমিটেড সোর্সের কথা বলছি, এইটুকুই যদি ফলো করতে পারো, ম্যাক্সিমাম স্কোর তুমি করতে পারবে। ঠিক আছে, মানে 8-এর মধ্যে 8 স্কোর করা পসিবল, এই লিমিটেড সোর্সের কথা যে আমি বললাম, এটা যদি ফলো করতে পারো। ঠিক আছে, তো জেনারেল সায়েন্স পোর্শনে কি কি আসে, কিভাবে কতটুকু আসে, কোথার থেকে পড়তে হবে, আমি কিন্তু বলে দিলাম। এরপরেও যদি কোনো ডাউট থাকে তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। এবার সেকেন্ড টপিকে আসি, যে আমার এক্সপেরিয়েন্সের কথা। কি এক্সপেরিয়েন্স? বিপিএসসি টিআরই 2.0-তে আমি সিলেক্ট হই, সেইখানে থেকেই আমার জার্নি স্টার্ট বিপিএসসির, সেটা তোমরা সকলেই জানো। তারপরে আমি আবার বিপিএসসি টিআরই 3.0 দিই, সেটাও যারা রেগুলার আমার চ্যানেলে রয়েছে তারা জানো। তো তার কাউন্সিলিং সেটাতেও আমি পাশ করি, ইভেন একদম স্কোর লিস্টে ওপরের দিকেই থাকে সেইখানে। তো যেমন টিআরই 2.0-তে আমি ফার্স্ট চয়েস পেয়েছিলাম, টিআরই 2.0-তেও, এই টিআরই 3.0-তেও ফার্স্ট চয়েসটাই পেয়েছি। যাক, সেগুলো আলোচ্য বিষয় নয়। আলোচ্য বিষয় হচ্ছে কাউন্সিলিং ছিল পরশুদিন, সেখানে গিয়ে একটা এক্সপিরিয়েন্স আমার হয়। একটা মানে টেনশন আমাকে ফেস করতে হয়, টেনশনের মধ্যে দিয়ে যাই, যেই টেনশনটা আমি খুব কমই নিই বা নিতে পছন্দ করি না। টেনশন, যেটা তোমরা আমার ভিডিও দেখলে প্রতিনিয়তই বুঝতে পারো, যে প্রত্যেকটা মোমেন্টে আমি মোটামুটি ফ্রি থাকার চেষ্টা করি, বা আমার চ্যানেলে তোমরা আমার সাথে যুক্ত, তোমাদেরকেও ফ্রি রাখার চেষ্টা করি। আচ্ছা, তো কাউন্সিলিংয়ে গেছিলাম, খুব ভালো কথা। সেইখানে অনেক সাবস্ক্রাইবার্সের সাথে দেখা হয়, ইভেন যারা চাকরি করছে আমার মতো, তারাও অনেকে টিআরই 3 আবার দিয়েছিল, তাদের সাথে দেখা হয়, তারাও নাকি আমার ভিডিও দেখে। আর নতুনও অনেক ক্যান্ডিডেট যারা টিআরই 3-তে সিলেকশন পায়, টিআরই 2-তে হয়নি, তাদের সাথেও দেখা হয়, অনেক অনেক জায়গা থেকে এসেছিল। তো খুব ভালো লাগে ব্যাপারটা। যাই হোক, সকলকে আমি আরো বলছিলাম যে কোনো টেনশনের ব্যাপার নয়, যাদের জন্য প্রথম, তো সব ঠিক আছে, সকলেরই কাউন্সিলিং চলছিল। এরপর আমার যখন কাউন্সিলিং এর জন্য টাইম আসে, আমি যখন কাউন্টারে যাই, সবকিছু প্রথম থেকে ঠিক হলো, থাম্ব ভেরিফিকেশন, অ্যাডমিট কার্ড শো করানো, সবকিছুই প্রপার, কারণ কোনো কিছুতে সমস্যার তো কিছু নেই, আর আমি একবার অলরেডি এগুলো ফেস করে নিয়েছি, তাই আমার কাছে আরো ইজি মনে হচ্ছিল। তো করতে করতে যখন যাই, লাস্ট ধাপে গিয়ে, মানে কাউন্টারে যখন যাই, আমার ডকুমেন্ট সাবমিট করব, সেই ডকুমেন্ট সাবমিশনের প্রথমে মোবাইলে ওটিপি আসার একটা প্রসেস থাকে, সেটা দিয়ে ভেরিফাই হয় যে তোমার মোবাইল তোমার আধারের সাথে লিংক রয়েছে কিনা, তুমি সেই ক্যান্ডিডেট কিনা। ঠিক আছে, আচ্ছা, এটা একটা প্রসেস যায়। তো এই প্রসেসে টিআরই 2.0-তে আমার কোনো রকম সমস্যা হয়নি, ঝটপট করে ওটিপি চলে এসেছিল। ইভেন আমার সামনেও যারা ছিল তাদেরও ঝটাঝট ওটিপি আসে, আর ওটিপি আসাটা এমন কোনো ব্যাপার নয়। কিন্তু আমার থেকে স্টার্ট হয়, আমার প্রথমে ওটিপি একবার সেন্ড করা হয়, ওটিপি আসে না। তো আমি কি করেছিলাম, জিও নাম্বারটা আমি লিঙ্ক করেছিলাম হচ্ছে তোমার ইয়ের সাথে, আধারের সাথে, কিন্তু সেই নাম্বারটা দেওয়ার পর সেটাতে আসছিল না। আগের যে নাম্বারটা ছিল সেইটাতে দেওয়ার পর সেটাতে আসছিল। তো দুটো নাম্বারই আমার কাছেই আছে, কিন্তু ওখান থেকে শো করছে ওটিপি সেন্ড হচ্ছে, কিন্তু আমার মোবাইলে ওটিপি আসছে না। প্রথমবার করে ওনারা দেখলেন, তো ওনারা বললেন যে
হয়তো চলে আসবে, একটু বাইরের থেকে ঘুরে আসুন, ফ্লাইট মোড করুন, হয়তো চলে আসবে। আচ্ছা, খুব ভালো কথা। আমিও সেই মতো একদম টেনশন নিয়ে নিজে, ওটিপি তো চলেই আসবে, আমার কাছে তো দুটো নাম্বারই রয়েছে, একটা না একটা তো আসবেই। এবার ইউআইডিএআই তে দেখছি আমি যে নতুন যে নাম্বারটা লিঙ্ক করেছি সেটাই শো করছে, কিন্তু সেটাতে ওখান থেকে সাকসেসফুল হচ্ছে না, আগের নাম্বারটাতে সাকসেসফুল দেখাচ্ছে। ভালো কথা, আমি বাইরের থেকে ঘুরে আসলাম, আসার পর আমার পেছনে যে ক্যান্ডিডেট ছিল সে আমার জন্য ওয়েট করছিল যে আমারটা হয়ে গেলে তারপর ওরটা করা হবে। কাউন্টারে যারা ছিল ওনারাও তাই বলছিলেন আমার ফাইলটা জমা নেওয়ার পর। তো আমি বাইরের থেকে ঘুরে আসার পর আমাকে জিজ্ঞাসা করলেন যে আসলো কি, তখনও আসেনি, আরও একবার সেন্ড করলো, তাও আসলো না। এবার নেক্সট ক্যান্ডিডেট গেল, আমাকে বললো আপনি একটু ওয়েট করুন। আচ্ছা, ভালো কথা। এবার নেক্সট ক্যান্ডিডেটেরও প্রথমে ওই একই সমস্যা, এয়ারটেল সিম তার ওটিপি আসছিল না, কিন্তু সে যখন বাইরের থেকে ঘুরে আসলো তার ওটিপি চলে আসলো, কিন্তু আমার ওটিপি সেই মুহূর্তেও আসছে না। এবার আমার টেনশন হওয়া শুরু হলো, যেইখানে আমি টেনশন একদম নিই না, বাকিদের আমি টেনশন ফ্রি করছিলাম কাউন্সিলিং সেন্টারে, যে কোনো চিন্তার কিছু নেই, প্রপার সব হয়ে যাবে, আর সবার হচ্ছিল। আমার থেকে হলো এই প্রবলেমটা স্টার্ট, আমার পর আরো 2-3 জনের হলো। এবার এই প্রবলেমটা আগের বার তো ফেস করিনি, তো যাই হোক প্রবলেমটা ফেস করলাম, একটু টেনশনে গেলাম যে হচ্ছে না, বাকি লাইন এগোচ্ছে, আর এইদিকে আমার ট্রেনেরও টাইম ছিল। যাই হোক, তো এবার করে নিয়ে কি করা যায়, এই প্রবলেমটা কিন্তু অনেকেরই হতে পারে। এবার কাউন্টারে যারা থাকে তারা কিন্তু অতটা এই ব্যাপারটা বোঝে না, তারা প্রথমেই আমাকে বললো আপনার হয়তো মোবাইলে রিচার্জ নেই, বা আপনার হয়তো যে মোবাইল নাম্বার আপনি লিঙ্ক চেঞ্জ করেছেন সেইখানে কিছু একটা গন্ডগোল হয়েছে। এবার এই কথাটা শোনার পর আমার তো মাথা গেল খারাপ হয়ে, সেই মুহূর্তে আমিও কিছু বুঝতে পারছি না, সত্যিই তো ওটিপি না আসলে ওনাদেরও কিছু করার নেই, আমি বা কি করব সেই জায়গায়। ভালো কথা। এবার ইউআইডিএআই বারবার আমি চেক করছি, তাও শান্ত মাথায়, কিন্তু যখন কোনোভাবেই কিছু হচ্ছে না তখন উনাদের ভেতরে আমি গেলাম, কাউন্টারে গিয়ে উনাদেরকে বললাম ব্যাপারটা যে না আমার সব কিছু ঠিক আছে। এবার ওনারা তো বিশ্বাস করবেন না যে না, আপনার হয়তো মোবাইল নাম্বার যেহেতু চেঞ্জ করেছেন আপনি এটা ভুল করে ফেলেছেন। তো যাই হোক, সেই মুহূর্তে আমার মাথায় আসে যে ডেটা এন্ট্রি অপারেটর বলে একজন অপারেটর ওখানে প্রেজেন্ট থাকেন, ঠিক আছে। এই কথাটা আমার মাথায় আসে যে এই একজন আছেন এরকম, যিনি এই ব্যাপারগুলো দেখেন যে কারো এরকম প্রবলেম হলে সলভ করার জন্য। তো যেহেতু কারো প্রবলেমে এতটা বেশি হচ্ছিল না, আমার ক্ষেত্রেই হলো, তো আমি এই কথাটা ভেবে তখন উনাকে খুঁজে ওনার কাছে গেলাম, উনাকে বললাম সব ঘটনা। এবার উনি আবার প্রসেসটা পুরোটা দেখলেন, দিয়ে উনি একবার ওটিপি সেন্ড করলেন, ঠিক আছে, ইউআইডিএআই এর থেকে। তো তখন আবার ঠিক চলে আসলো যখনই ওটিপি। এতক্ষণ আমি টেনশনে চলে গেছি যে এবার যদি কিছু না হয় আমাকে তো ঘুরে আসতে হবে, পরে আবার যেতে হবে। তো যাই হোক, উনার সামনে উনি আরেকবার প্রসেসটা করলেন, তো চলে আসলো যখন ওটিপি, উনি আবার কাউন্টারে নিয়ে এসে বললেন আপনাদের সার্ভারে প্রবলেম, উনার ফোনে কোনো প্রবলেম নেই। তো করে উনারা আবার যখন করলেন আমার ওটিপিটা সেন্ড করলেন, সেই মুহূর্তে আসলো। তো ব্যাপারটা কি দাঁড়ালো, উনারা যারা কাউন্টারে থাকেন তারা কিন্তু অতটা ব্যাপারটা জানেন না যে একবার ওটিপি না আসলেই ওনারা কিন্তু আপনাকে মানে তোমাকেই ঘাবড়ে দেবে, এমন কিছু কিছু কথা বলবে যে হ্যাঁ আপনারই প্রবলেম, আপনার ফল্ট রয়েছে কিছু। আর আমি যেহেতু একবার প্রসেসটা দিয়ে চলে এসেছি, তাই আমার অতটা সমস্যা না হলেও একটু টেনশন হওয়া শুরু হয়েছিল যখন একেবারে ওটিপি আসছিল না। তো তোমাদের সাথে কাউন্সিলিং যখন তোমাদের হবে সেই মুহূর্তে যদি এরকম কোনো প্রবলেম হয়, তাহলে কিন্তু ডেটা এন্ট্রি অপারেটর বলে একজন থাকেন ওইখানে, তোমাকে খুঁজে বের করাটা তোমার দায়িত্ব। যেটা আমি এইবার প্রবলেমটা ফেস করার পর আমি এই ব্যাপারগুলো সব আরো এক্সপিরিয়েন্স করি যে কি হতে পারে। তো তার জন্য তোমাদের সাথে এটা শেয়ার করা, বা তোমাদের আবার যখন কাউন্সিলিং এর সময় আসবে আবারও আমি জানিয়ে দেব। তো সেই মুহূর্তে ওটিপি না আসলে একদম টেনশন না করে এই ডেটা এন্ট্রি অপারেটরের সাথে তোমাকে যোগাযোগ করতে হবে, এবং উনি কিন্তু তোমার এই ব্যাপারটা, যদি তোমার সবকিছু ঠিকঠাক থেকে থাকে তাহলে কিন্তু সলভ করে দেবে, ঠিক আছে। তো সেই মুহূর্তে তোমাদের ক্ষেত্রে তোমরা একদম নতুন যাবে, তোমাদের টেনশনটা কিন্তু আরো হাই লেভেলে থাকবে। তো তার জন্য টেনশন একদম নেবে না। আর এটা আমার একটা নতুন এক্সপিরিয়েন্স হলো, আর এটা হওয়ার পর আমি যখন ট্রেনে আসছিলাম আমি ভাবলাম আমার সাথেই এই ব্যাপারটা হলো, গোটা সেই কাউন্সিলিং সেন্টারে আর কারোর সাথে হয়নি, বা একটু প্রবলেম হচ্ছিল এতটা নয়, আমার সাথে হয়তো তোমাদের সাথে শেয়ার করার জন্যই এই প্রবলেমটা হয়েছে। তো যাতে আমি তোমাদেরকেও জানাতে পারি। যাই যাই হোক, অ্যাট লাস্ট ওই ওটিপি আসার পর তো সব প্রবলেম সলভ হয়ে যায়।
তো ঠিক আছে, তোমরা কোনো রকম টেনশন নেবে না। আর কাউন্সিলিং তো পরে আছে, এখন ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো। জেনারেল সায়েন্সের পোর্শনটা আজকে বললাম, কোনো রকম ডাউট থাকলে জানিও। আর টোটাল প্রসেসে কোনো রকমের কোনো অসুবিধা হলে আমার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো, আর কমেন্টে জানাতে পারো কোনো কিছু বুঝতে অসুবিধা হলে। তো সকলে সুস্থ থেকো, ভালো থেকো, সঙ্গে থেকো। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। আজকের ভিডিওটা একটু লংও হয়ে গেল, তো যারা উইদাউট স্কিপ করে দেখেছো তাদেরকে মেনি মেনি থ্যাঙ্কস। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সঙ্গে থেকো। বাই।